অনেকেই বলে যে মুখে একটা ব্যাড স্মেল হয়। এক হচ্ছে এই বাজে গন্ধটা কেন হয়, দুই হচ্ছে এই মুখের বাজে গন্ধ কাটাবার উপায় কি? এটা কিন্তু একটা সোশ্যাল এম্বারাসমেন্ট। সবচেয়ে ভালো উপায় সাইকেলটাকে ব্রেক করার জন্য জল খাওয়া। এবার জলটা আমি বলি আনতে বলি, নিশ্চয়ই আমি ব্রাশ হাতে করে শেখাই। 2 বার দিনে ব্রাশ করবে, 2 মিনিট করে ব্রাশ করবে একবারে, 2 আর বছরে 2 বার ডেন্টিস্ট দেখাবে। এই অনেকেই বলে যে মুখে একটা ব্যাড স্মেল হয়। এক হচ্ছে এই বাজে গন্ধটা কেন হয়, দুই হচ্ছে এই মুখের বাজে গন্ধ কাটাবার উপায় কি? হ্যাঁ, এটা কিন্তু একটা সোশ্যাল এম্বারাসমেন্ট। এবার এটার কারণগুলো ক্যাটাগরিক্যালি বলছি। একটা কারণ খুব সিম্পল, সেটাকে আমরা ফিজিওলজিক্যাল হ্যালিটোসিস বলি। হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ একই জিনিস। ফিজিওলজিক্যাল হ্যালিটোসিসটা কি, সেটা সবার হয়তো অল্প বিস্তর হয়। সেটা হচ্ছে যে অনেকক্ষণ মুখে সালাইভেশন আটকে আছে, মানে আমি কথা বলছি না, আমি একটা কাজ করছি 2-3 ঘন্টা একদম মুখ বন্ধ আছে, সেক্ষেত্রে কিন্তু একটা হ্যালিটোসিস বা ব্যাড ব্রেথ হবে। ঠিক আছে, সেই জন্য আমি বলবো সবচেয়ে ভালো উপায় সাইকেলটাকে ব্রেক করার জন্য জল খাওয়া। এবার জলটা আমি বলি যে সারাদিনে ধরো তুমি 2 লিটার জল খাও বা 2.5 লিটার জল খাও, কিন্তু সেটা ধরো তুমি 8 বারে খাও, তুমি সেটাকে না করে তার ফ্রিকোয়েন্সিটাকে একটু বাড়িয়ে দিয়ে 16 বারে খাও। কম করে খাও, কিন্তু প্রত্যেক 15 মিনিট 20 মিনিটে বা 1 ঘন্টায় একটু একটু সিপ করো। তাহলে কী হবে, মুখটা ড্রাইনেসটা চলে যাবে। কারণ ড্রাইনেস অফ মাউথ, যেটাকে আমরা জেরোস্টোমিয়া বলি, এটা একটা বড় কারণ হ্যালিটোসিসের। যে কারণে যে সমস্ত অসুখে মুখে ড্রাইনেস হয়, যেমন ধরো এরকমও দেখেছি রেডিয়েশন নিচে পোস্ট ক্যান্সার পেশেন্ট ড্রাইনেস হয়েছে, তাদেরও কিন্তু একটা হ্যালিটোসিস হয়। স্মোকারদের হয়, স্মোকারদের একটা বেশি হয়। হ্যাঁ, স্মোকারদের বেশি হয়। হ্যাঁ, ওদের একটা একে তো ড্রাইনেস হয়, তার সঙ্গে টোব্যাকো মিলে একটা অদ্ভুত ব্যাড ব্রেথ হয়, এটা একটা হয়। কিন্তু মেইন রিজন যেটা, সেটা হচ্ছে মাড়ির অসুখ। ঠিক আছে, এবার মাড়ির অসুখের 2টো স্তর আছে, কিন্তু প্রত্যেকটা স্তরেই ব্যাড ব্রেথ ইজ আ রিজন। 2টো স্তর কি, ফার্স্ট রিজনটা যে স্তরটা, সেটার নাম হচ্ছে জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস মানে হচ্ছে অসুখটা আমরা গাম ডিজিজ বলি, কিন্তু অসুখটা যদি শুধু গামেই হয় সেটাকে জিঞ্জিভাইটিস বলি। যদি অসুখটা হলো ভেতরে চলে যায়, যেটা যে দাঁতটাকে ধরে রেখেছে, যে হাড়টা সকেটটা সেটাতেও হয়েছে, সেটা যদি হয় এবং তার সঙ্গে দাঁতটা যে লিগামেন্ট দিয়ে হাড়ের সঙ্গে জুড়ে আছে সেটাও ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে আমরা পেরোডন্টাইটিস বলি। আগে আমরা পায়োরিয়া বলতাম, এখন আমরা পেরোডন্টাইটিস বলি। এই দুটোতে কিন্তু ব্যাড ব্রেথ হয়, এই দুটোতে কিন্তু ট্রিটমেন্ট করাতে হবে। এবার যেটা বলার সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট সংক্রান্ত যেটা নিয়ে কথা হয়, তোমার আগের পডকাস্টে আমি বলেছি, সেই পডকাস্টটা অনেক লোক শুনেছেন পডকাস্টে, তাতে ওই রিলটার প্রচুর মানুষ শুনেছেন যে স্কেলিং করালে দাঁতের ক্ষতি হয় না। সেটা নিয়ে এবার আর বলবো না, কারণ সবাই এখন মোটামুটি বুঝে গেছেন যে স্কেলিংটা ঠিকঠাক পদ্ধতিতে হলে ঠিকই হয়। এবার যেটা বলার, অনেকেই আমার কাছে বলছেন যে স্কেলিং করিয়েছি, আমার কাছে আসছে না, স্কেলিং করিয়েছি কিন্তু তারপরেও ব্যাড ব্রেথ যাচ্ছে না, বা দাঁতের যে মাড়ির প্রবলেম, ফুলে উঠছে, রক্ত পড়ছে, যেগুলো প্রবলেম, রক্ত পড়াটা নিয়ে হয়তো আমরা একটু ডিসকাস ডিটেলে করতে পারবো, এই প্রবলেমটা যাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটা কারণ আছে। আসলে আমরা যেটাকে স্কেলিং বলি না, সেটা না, অধিকাংশ সময় আমাদের দেশে বা সারা পৃথিবী জুড়েই যেভাবে করা হয়, সেটা হচ্ছে মাড়ির ওপরে বা মাড়ির জাস্ট একটু নিচে যে ক্যালকুলাস বা টার্টার পাথরগুলো জমেছে সেগুলো পরিষ্কার করে দেওয়াটাকে স্কেলিং বলে। কিন্তু মুশকিলটা হলো, এটা দিয়ে কিন্তু 100% গাম ডিজিজ ঠিক হয় না। যেগুলো পেরোডন্টাইটিস বলছি, মানে যেটা ভেতরে হাড়ের মধ্যে চলে গেছে বা লিগামেন্টে চলে গেছে, সেটা কিন্তু এভাবে ঠিক হয় না। এর জন্য আর একটু প্রসেস লাগে। এটাকে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বলে, এখন আমাদের দেশেও অনেকে নাম জেনে গেছে, না ডিপ ক্লিনিং। ঠিক আছে, ডিপ ক্লিনিং কথাটা একটু লুজ টার্ম, কারণ ডিপ ক্লিনিং কথাটা বইয়ে কোথাও নেই, কিন্তু ইউজুয়ালি বলা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, কারণ ওদের ইন্স্যুরেন্সও দেখেছি ডিপ ক্লিনিং লেখা থাকে। আমার কাছে কিছু পেশেন্ট যারা আসেন, আমেরিকাতে থাকেন, এদেশে প্রবাসী বাঙালি, এদেশে এসে ট্রিটমেন্ট করাচ্ছেন, তাদের দেখি ডিপ ক্লিনিং ইন্স্যুরেন্স ফর্মে লেখা থাকে। ডিপ ক্লিনিংয়ের একটা সায়েন্টিফিক নাম আছে, তাকে বলে রুট ক্লিনিং। মানে আমার ঘটনাটা কি, আমি মাড়ির ওপরেরটা পরিষ্কার করলাম, মাড়ির ভেতরটাও পরিষ্কার করব। এইবার
প্রবলেমটা হলো এই যে এটা তো ব্যাকটেরিয়াল অসুখ, এগুলো মূলত ব্যাকটেরিয়া থেকে হয়। ব্যাকটেরিয়া থেকে খারাপ জিনিস বেরোচ্ছে, টক্সিন বলে, ঠিক আছে? এই টক্সিনটা দাঁতের সারফেসে অ্যাবজর্বড হয়, ওই টক্সিনটাকে পরিষ্কার করে বের করাটার নাম রুট ক্লিনিং। তাহলে গিয়ে অসুখটা সম্পূর্ণ ঠিক হবে। এইবার অনেক সময় এতেও ঠিক হয় না, এর পরের লেয়ারটা দরকার হয়। সেটা কি? সেটা আগে আমরা ফ্র্যাঙ্ক সার্জারি করতাম, মাড়িটা খুলতাম, খুলে ভেতরটা পুরো পরিষ্কার করতাম চোখে দেখে। এখন তো আমরা মাইক্রো সার্জারি ইউজ করছি, সেটা নিয়ে হয়তো ডিসকাস করবো আমরা। এখন অনেকেই, আমি শুধু নয়, অনেকেই মাইক্রো সার্জারি ইউজ করছেন, লুপ দিয়ে বা মাইক্রোস্কোপে ডিরেক্ট দেখে, তাতে অনেক ভালো পরিষ্কার দেখা যায়, ওর মধ্যে বিল্ট ইন লাইট থাকে, সেটা দিয়ে একদম ক্লিন করা যায়। এইবার কি, অনেকেই আগে যেটা হতো যে ওপেন সার্জারি করতে ভয় পেতেন, যেরকম আমরা এখন গল ব্লাডারে ল্যাপারোস্কোপিক সার্জারি করছি ছোট্ট 3টে বা 4টে হোল করে, সেরকম আমরা লেজার দিয়ে করতে পারি। লেজারের সুবিধাটা হচ্ছে যে এক্ষেত্রে লেজারটা কিন্তু ভীষণ ভালো কাজে লাগে। মানে লেজার সম্পর্কে অনেক ভুল ক্লেম আছে যে লেজার দিয়ে দাঁত তোলা যায়, এই করা যায়, সেগুলো করা যায় না। কিন্তু মাড়ির অসুখের জন্য লেজার কিন্তু সেই খুব একদম খুব খুব ভালো। ওই মহাভারতে একাগ্নিবাণ শুনেছো, যেটা কর্ণ রেখে দিয়েছিল অর্জুনকে মারার জন্য, সেই রকম অনেক কেস এখন সারা পৃথিবী যত কেস হয় তার একটা বিশাল অংশ, যেগুলো আগে সার্জারি হতো 100টার মধ্যে ধরো 60টা কেস কি 70টা কেস লেজার দিয়ে করা যায়। অতএব এবং সবচেয়ে সুবিধা হলো এটাই ব্লিডিং নেই, ব্যথাও প্রায় নেই বললেই চলে। লেজার কিন্তু ভীষণ কাজ হয়। অতএব মনে রাখতে হবে যে এই যে তুমি বলছো না যে ব্যাড ব্রেথ, এটা যেন সোশ্যাল প্রবলেম, এর ইনঅ্যাডিকুয়েট ট্রিটমেন্টটা আমাদের সায়েন্সে প্রবলেম। অনেকেই ট্রিটমেন্টটা হলো, তারপরে দেখা গেল যে তার ব্যাড ব্রেথ আবার ফিরে আসছে। এবার ট্রিটমেন্ট ছাড়া মেনটেনেন্সের পার্টটা বলি, যেটা নিয়ে সবাই শুনতে খুব আগ্রহী হবেন। এবার আমরা একটা ইন্টারন্যাশনাল রুল আছে, এই রুলটার নাম হচ্ছে 222 রুল, 222 221। এটা একটা ইন্ডিয়ান ফর্ম আমরা সবাই বের করেছি, এর নাম 221, 222 থেকে 221 নামিয়েছি। কনসেপ্টটা কি? 2 বার দিনে ব্রাশ করবে, 2 মিনিট করে ব্রাশ করবে একবারে, 2, আর বছরে 2 বার ডেন্টিস্ট দেখাবে। এটা হচ্ছে 2. এবার আমি কি বলি যে এটা দরকার না, আমি শুধু বলি না, এখন আমরা ইন্ডিয়ান ফ্র্যাটার্নিটি বা সাবকন্টিনেন্টাল ফ্র্যাটার্নিটি এই কনসেপ্টটা করেছি। না শুধু তাই নয়, যেহেতু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ওরা ইন্স্যুরেন্স পায় বলে বছরে 2 বার যেতেই হয়, নইলে ইন্স্যুরেন্স রিনিউয়াল হয় না। আচ্ছা, আমাদের জন্য 221 ইজ ওকে। দিনে 2 বার ব্রাশ করবো, 2 মিনিট করে ব্রাশ করবো, বছরে 1 বার ডেন্টিস্টের কাছে যাব। এটা হচ্ছে আইডিয়া। এইটাই যদি আমি ফলো করি তাহলেই 2 বার করে ব্রাশ টেকনিকটা অনেকবার বলেছি, আবারও বলি তোমার এই পডকাস্টে, কারণ তোমার পডকাস্ট সবাই তো খুব আগ্রহ করে শোনে। টেকনিকটার নাম হচ্ছে মডিফাইড বাস টেকনিক। এই টেকনিকটা ছোট্ট করে বলছি, কিচ্ছু না, ব্রাশটাকে নেব 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মাড়ির দিকে আমি লাগাবো, লাগিয়ে হালকা ভাইব্রেট করব, নিচের দিকে, ওপর থেকে নিচের দিকে একটা স্ট্রোক দেবো, নিচের থেকে ওপর দিকে একটা স্ট্রোক দেবো। আমি ওপর থেকে নিচে বা নিচ থেকে ওপরে যখন বলি, অনেকেই না এরকমভাবে ঘষে করে, সেরকম নয়। ওপরের আর্চটা আলাদা করতে হবে, নিচের আর্চটা আলাদা করতে হবে। বাচ্চাদের জন্য টেকনিকটা আলাদা, তার নাম ফোনস বা রোলস টেকনিক, জাস্ট ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে। এটা হচ্ছে 10 থেকে 11 বছর বয়স পর্যন্ত, তারপরে তারা মডিফাইড বাসে শিফট করে যাবে। আরেকটা প্রবলেম হচ্ছে এই যে তুমি জিজ্ঞেস করছো, অনেকেই বলে যে আমি ব্রাশ করি তারপরেও হয় না, তাদের বলি আমি ব্রাশটা নিয়ে আসুন দেখি। পরের দিন নিয়ে এলো, দেখলাম পুরো মোড়ক যে ঝুটির মতন হয়ে গেছে, ঝাঁটার মতন হয়ে গেছে ব্রাশ। কবে লাস্ট ব্রাশ করেছেন? এই বলতে বলতে মনে পড়লো, গত সপ্তাহে একজন এসছে, সে বলছে এই ব্রাশটা 1.5 বছর ধরে ব্যবহার করছি। আমি বললাম এটা দিয়ে জুতো পরিষ্কার করুন। তুমি কি ব্রাশও? হ্যাঁ, আমি ব্রাশ আনতে বলি নিশ্চয়ই। আমি ব্রাশ হাতে করে শেখাই, আয়নার সামনে দাঁড়িয়ে শেখাই, আদারওয়াইজ সে শিখবে কোত্থেকে? দেখো, ইউটিউব দেখে বলছি, সবসময় ইউটিউব দেখে শেখা যায় না। আমি নিজে হাতে করে শেখাই, এবং সেশনের মাঝখানে আমি একবার করার পর আবার 3 সপ্তাহ বাদে বলি দেখি পারছেন কি না, আরেকবার দেখি। ঠিক আছে, এবার কখন ব্রাশ চেঞ্জ করবেন, কি করে বুঝবেন? একটা ব্রাশে মোটামুটি 4টে না, ইন্ডিয়ানগুলো 5টা থেকে 7টা রো থাকে ব্রিসেলের দাঁড়া। এর বাইরের 2টো রো, একদম বাইরের 2খানা রো, বা বাইরের দুখানা বলছে, একদম ডান দিকের একটা, বাঁ দিকের একটা, এটা যদি এর ওপরের দিকের 1/3 ভেতরের দিকে এরকম বা বাইরের দিকে এরকম বেন্ড হয়ে যায়, তখন ব্রাশ চেঞ্জ করতে হবে। আমি ওয়েট করবো না যে পুরো ব্রাশটা ঝাঁটার মতন হয়ে যাবে। কারণ বুঝতে হবে, আমি যখন মাড়িতে জিনিসটা দিচ্ছি, আমার উদ্দেশ্য হচ্ছে মাড়িতে 2 মিলিমিটার জিনিসটা ঢুকবে, এবং ঢোকে কোনটা? একদম সাইডের ব্রিসেলগুলো।
সেই নষ্ট হয়ে গেলে আর ঢুকবে সেই না। ব্রিসেলটা যদি ভিতরের দিকে বা বাইরের দিকে বেঁকে যায় তাহলে আমার আসল পারপাসটাই সার্ভ হলো। আমাকে বুঝতে হবে শুধু দাঁতটা ব্রাশ করলে হবে না, দাঁত আর মাড়ির মাঝখানে যে গ্যাপটা সেখানে ব্রিসেলটা ঢুকতে হবে, ঠিক আছে? সেই জন্য মানে মাঝখানের দ্বারা অবধি ওয়েট করার দরকার নেই, সাইডেরগুলোই যদি মাথাটা বেঁকে যায় ভিতরের দিকে বা বাইরের দিকে তাহলে এটা চেঞ্জ করতে হবে। অতএব এইটা হচ্ছে সিস্টেম। আর এই যে 2-2-1 বললাম, এইবার 2-2-2 কাদের জন্য? ইন্ডিয়াতে কি 2-2-2 অ্যাপ্লিকেবল? না, অ্যাপ্লিকেবল কাদের জন্য? যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের ফ্যামিলিতে মাড়ির অসুখের হিস্ট্রি আছে বা দাঁতে বেশি পোকা বা কেরিজ ক্যাভিটি হওয়ার হিস্ট্রি আছে, ফ্যামিলিতে দাঁতের অসুখের হিস্ট্রি আছে, বাবা মা ঠাকুর দাদু, মানে দেখা গেছে আমার দাদু বা দিদিমার 50 বছর বয়সে আগেকার দিনে সব দাঁত পড়ে গেছে। এখন তো দাঁত পড়ে যায় না, কিন্তু এখন আমরা দাঁত পৃথক পড়ি, তখন তো সায়েন্স সেরকম ছিল না। এদের তার মানে ফ্যামিলিতে দাঁতের হিস্ট্রি আছে, ঠিক আছে, দাঁতের খারাপ অসুখে হওয়ার হিস্ট্রি আছে, এদের বছরে 2 বার দেখাতে হবে। পেশেন্ট যদি ডায়াবেটিক হয়, পেশেন্ট যদি অ্যান্টি হাইপারটেনসিভ খায়, রেগুলার প্রেশারের ওষুধ খাচ্ছে এবং মাঝে মাঝে মাড়ি ফুলে ওঠে এরকম, বা পেশেন্ট অলরেডি একবার ট্রিটেড হয়েছে, কিওর্ড, মাড়ির অসুখের পুরো এরকম লেজার লেগেছে বা সার্জারি লেগেছে, এদেরও বছরে 2 বার দেখাতে হবে। অথবা মুখে প্রচুর ক্রাউন, ব্রিজ, ইমপ্লান্ট আছে। আর কাদের? যারা স্মোকার বা এই তোমার সঙ্গে যেটা কথা হচ্ছিল এই ধরনের খৈনি গুটকা খায়, এরা সব স্পেশাল গ্রুপ। কারণ আমাদের কতদিনে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এর একটা ক্লাসিফিকেশন আছে, ঠিক আছে? ক্লাসিফিকেশনটার নাম হচ্ছে মেরিন ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশনটা নিয়ে আমি আগে 2-1 বলেওছি। ক্লাসিফিকেশনটা বলা আছে যে কতদিনে আমাদের কাছে যেতে হবে, মানে দাঁতের ডাক্তারের কাছে কতদিনে যাব এটা পেশেন্টও ঠিক করবে না, দাঁতের ডাক্তারও ঠিক করবে না। ওই আমার মুখের সিচুয়েশান ঠিক করবে এই মেরিন ক্লাসিফিকেশনে ফেলে যে আমি কতদিনে যাব। ইউজুয়ালি এই পিরিয়ডটা 9 মাস থেকে 1.5 বছর, যদি না স্পেশাল কেস হয় সেক্ষেত্রে 6 মাস। সেই জন্যই বলছি বছরে 2 বার। 9 মাস মানে মোটামুটি বছরে একবারই হলো। তার মানে মনে রাখবেন 222 নম্বর বাসে উঠবো না, 221 নম্বর বাসে উঠবো, যদি না আমি ওই 222 নম্বরে ওঠার জন্য স্পেশাল সিচুয়েশন কিছু আমার জীবনে থাকে তো। কারেক্ট।